আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। আজকে আমরা দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অথবা সাক্ষ্য আইন 1872 এই আইন সম্পর্কে জানার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে এই আইনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো আমরা জানার চেষ্টা করব। তবে পরবর্তী ভিডিওতে আমরা ধারা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা সাক্ষ্য আইন কিভাবে এসেছে অর্থাৎ তার হিস্ট্রিটা জানার চেষ্টা করব। আমাদের হিস্ট্রিটা জানা প্রয়োজন, কারণ আমরা যখন বার কাউন্সিল এক্সাম দিতে যাব তখন আমাদের হিস্ট্রি থেকে কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তারপর আমরা যখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এক্সাম অর্থাৎ বিজিএস এক্সাম যখন দিতে যাব তখনও আমাদের হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। আর যারা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আছি তাদেরও হিস্ট্রি জানা প্রয়োজন। মাঝে মাঝে হয়তো তাদের হিস্ট্রি থেকে কোনো কোয়েশ্চেন আসতেও পারে, তবে যে কোনো আইন পড়ার আগে তার হিস্ট্রি জানা থাকলে সে পড়াতে আমরা পড়ে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। সাক্ষ্য আইন একটি ব্রিটিশ আইন, 1872 সাল। এই সালটি দেখলেই বুঝতে পারি যে সাক্ষ্য আইনটি ব্রিটিশ সালে তৈরি করা হয়েছে। উপমহাদেশে প্রথম সাক্ষ্য আইনে যিনি খসড়া তৈরি করেন তিনি হচ্ছেন স্যার হেনার সমার। তিনি 1850 সালে এই প্রথম খসড়াটি তৈরি করেন এবং পরবর্তীতে তিনি দায়িত্ব দেন জেমস স্টিভেনকে, যে বলে ভাই তুমি সাক্ষ্য আইনের একটা খসড়া তৈরি করো। জেমস স্টিভেন কি করে? সাক্ষ্য আইনের খসড়া তৈরি করে। যেটি বর্তমানে সাক্ষ্য আইন রয়েছে সেটি কার দ্বারা তৈরি? সেটি হচ্ছে জেমস স্টিভেনের দ্বারা তৈরি। সেটি সালটি হচ্ছে 1871 সালে। আর এই জন্য স্যার জেমস স্টিভেনকে সাক্ষ্য আইনের জনক বলা হয়। এই কোশ্চেনগুলো আমাদের সাধারণত এমসিকিউ আসতে পারে সাক্ষ্য আইনের জনককে, তখন আমরা বলবো সাক্ষ্য আইনের জনক হচ্ছে স্যার জেমস স্টিভেন। তারপর দেখা যায় 1872 সালে 15 মার্চ সাক্ষ্য আইন পাশ করা হয়। আমরা জানি পার্লামেন্টের মাধ্যমে আইন পাশ করা হয় এবং আইনের কার্যকরটা হয়তো যেদিন পাশ করে সেদিন থেকেও শুরু হতে পারে, অথবা পরবর্তীতে নির্দিষ্ট ডেট দিয়ে দেয়, সেই ডেট অনুসারে আইনের কার্যক্রমটি শুরু হতে আমরা জানি, অনেকে দেখেছি। পার্লামেন্টে যেদিনে আইন পাশ করা হয় অনেক সময় দেখাচ্ছি ওই দিনেই এই আইনটা ওই দিন থেকে কার্যকর করা হয়, আবার বলে দেওয়া হয় যে এই আইনটা অমুক তারিখ থেকে কার্যকর হবে। ঠিক সেইভাবে 1872 সালে 15 মার্চ সাক্ষ্য আইন পাশ করা হয় এবং বলে দেওয়া হয়েছিল যেটা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর শুরু হবে। অর্থাৎ আপনার মার্চে আইনটা যখন পাশ হয় কিন্তু আপনার কার্যকর শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে। তারপরে আমরা আরও জানবো যে 1872 সালের 1 নাম্বার, অর্থাৎ 1872 সালে তো অনেকগুলো আইন তৈরি করা হয়েছিল। প্রথম যে আইনটা তৈরি করা হয়েছিল 1872 সালে 1 নং আইন, সেটি হচ্ছে সাক্ষ্য আইন অথবা দ্য এভিডেন্স অ্যাক্ট। অর্থাৎ ওই বছরে প্রথম যে আইনটি তৈরি করা হয় সেটি হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। সর্বশেষ সাক্ষ্য আইন কিন্তু সংশোধন করা হয়, কিছু কিছু আপনার আপডেট নিয়ে আসে। এই আপডেটগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এবং সর্বশেষ সাক্ষ্য আইন সংশোধন করা হয় 2022 সালের 20 নভেম্বর। এটি কিন্তু এমসিকিউতে আসতে পারে, তাই আমরা মাথায় রাখবো সর্বশেষ আইন সংশোধন করা হয় হচ্ছে 2022 সালে 20 নভেম্বর। সাক্ষ্য আইনের পূর্বে নাম ছিল ভারতীয় সাক্ষ্য আইন। আমরা এখনো গুগলে অথবা ইউটিউবে সার্চ দিলে পাবো দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অথবা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেটাকে ইন্ডিয়া নামটা বাদ দিয়ে আমাদের বাংলাদেশে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 সম্পর্কে আমরা জানি। এবং এইভাবে কিন্তু আমরা আমাদের যে বইটি আমরা নিয়েছি সেখানেও দেখবেন লেখা আছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। অর্থাৎ সাক্ষ্য আইনের ভারতীয় নামটা বাদ দিয়ে অর্থাৎ ইন্ডিয়া নামটা বাদ দিয়ে এখন যে নামটা রাখা হয় সেটা হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। সাক্ষ্য কি? সাক্ষ্য বলতে কি বোঝো? হোয়াট ইজ দ্য ল অফ এভিডেন্স? হোয়াট ইজ দ্য এভিডেন্স? এ ধরনের প্রশ্ন আমরা একাডেমিক কোশ্চেনে সাধারণত দেখতে পাই, কিন্তু আমার যে সাক্ষ্য আইন বইটি আছে সে বইয়ের মধ্যে সাক্ষ্য আইনের সংজ্ঞা দেওয়া হয়নি, কিন্তু সাক্ষ্য সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। যখন আমরা ধারা 3 পড়ব, সেকশন 3 পড়ব, ওইখানে বলা হয়েছে এভিডেন্স মিনিং সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। এগুলো আমরা যখন ধারা 3 পড়ব তখন বিস্তারিত আলোচনা করব, কিন্তু সংজ্ঞাটা আমাদেরকে যেহেতু দেওয়া হয় নাই, আমরা সেটা গুগলের সাহায্যে অথবা বিভিন্ন বইতে আপনার এভিডেন্সের ডেফিনেশনটা আছে, এভিডেন্সের ডেফিনেশনটা আমাদের ওইখান থেকে শিখে নিতে হবে। তবে আমরা চাইলে বলতে পারি সাক্ষ্য হলো এমন বিষয় যা দ্বারা কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ করা যায়। ইংরেজিতে বলতে গেলে বলতে পারি এভিডেন্স ইজ সামথিং দ্যাট ক্যান বি ইউজড টু প্রুভ অর ডিসপ্রুভ।
এই প্রমাণ এবং অপ্রমাণ সম্পর্কেও ধারা 3-এ অনেক বিস্তারিত আলোচনা আছে। তখন আমরা যখন ধারা 3 পড়ব তখন এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে একটা উদাহরণ দেওয়া যায়। ধরেন আপনি অভিযোগ করলেন যে আপনার রুমমেট রাকিব আপনার ফোন চুরি করেছে। এখন আমি জিজ্ঞেস করলাম, রাকিব যে আপনার ফোন চুরি করেছে, আপনার কাছে কোনো এভিডেন্স আছে, কোনো সাক্ষ্য আছে? আপনি বললেন হ্যাঁ সাক্ষ্য আছে, সিসি ক্যামেরা চেক করলেই বোঝা যাবে সেটা রাকিব চুরি করেছে। এখন আমি সিসিটিভি ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরা চেক করলাম, চেক করে দেখলাম যে রাকিব আপনার ফোনটা চুরি করেছে। এখানে একটা প্রমাণ পেয়েছি, একটা সাক্ষ্য পেয়েছি। আমরা যখন এভিডেন্সের যে কয় প্রকার সেটা তখন পড়তে যাবো, তখন দেখবো যে এভিডেন্স 3 প্রকার, ওরাল, রিটেন, আর একটা হচ্ছে ডিজিটাল এভিডেন্স। তার মানে হচ্ছে এটা একটা ডিজিটাল এভিডেন্স, একটা সাক্ষ্য পেয়েছি যে এখানে অস্তিত্ব পাওয়া গেছে, রাকিব আপনার ফোনটা চুরি করেছে, অর্থাৎ এই জিনিসটা প্রমাণিত। তার মানে এটা হচ্ছে প্রুফ। এখন আমি যদি বলতে পারি যে সিসি ক্যামেরা ফুটেজ দেখে দেখলাম যে রাকিব আপনার ফোনটা চুরি করে নেই, বরঞ্চ আপনি আপনার ফোনটা নিজ দায়িত্বে আপনি লুকিয়ে রেখেছেন অথবা অন্য স্থানে সরিয়ে রেখেছেন, তার মানে এটা অপ্রমাণিত, ডিসপ্রুভ। আপনি যে অভিযোগটা নিয়ে আসছেন সে অভিযোগটা আপনার কোনো প্রমাণ নেই, এটা মিথ্যা, তাহলে সেটা হচ্ছে ডিসপ্রুভ। এবার আসি সাক্ষ্য আইন কোথায় ব্যবহার করা হয়। সাক্ষ্য আইন দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে অর্থাৎ উভয় মামলায় ব্যবহার করা হয়। দেওয়ানি এবং ফৌজদারি এটা অনেকে বাঙালি নাও বুঝতে পারেন, ফার্স্ট ইয়ারে সাধারণত স্টুডেন্টরা নাও বুঝতে পারে। দেওয়ানি মানে হচ্ছে সিভিল স্যুট, অর্থাৎ সিভিলের যে মামলাগুলো আছে, সিভিলের যে কেসগুলো আছে, অনেকে কেস বলে থাকে, এটা স্যুট হবে সিভিল স্যুট। সিভিল স্যুটের মধ্যে কিন্তু সাক্ষ্য আইনটা ব্যবহার করা হয়। সিভিল স্যুট বলতে, দেওয়ানি মামলা বলতে যেগুলো হচ্ছে জায়গা, আপনার সম্মান, আপনার চাকরি বিষয়ে অথবা আপনার অর্থের বিষয়ে, এগুলো হচ্ছে সিভিল স্যুট। আর ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল মামলা যেগুলো হচ্ছে ক্রিমিনাল কেস, সেগুলো হচ্ছে আপনার কোনো অপরাধ সংঘটিত হয়েছে, একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি চুরি, সেটাও একটা ফৌজদারি মামলা বলতে পারেন। যে তারপর হচ্ছে যেগুলো খুন খারাপে কিছু একটা হলো, সেটাও ফৌজদারির মধ্যে পড়বে, অর্থাৎ ক্রিমিনাল মামলার মধ্যে পড়বে। এবার একটি কোশ্চেন যেটা অনেক সময় এসে থাকে আপনার এমসিকিউতে, সাক্ষ্য আইন কী ধরনের আইন? যদি আপনার প্রশ্নে অবজেক্টিভ ল এই জিনিসটা দেওয়া থাকে অপশনের মধ্যে, তখন আপনাকে দেখাতে হবে সাক্ষ্য আইন একটি অবজেক্টিভ ল। যদি আপনার প্রশ্নের মধ্যে অবজেক্টিভ ল এই অপশনটি না থাকে, তখন আপনি অবশ্যই দেখাবেন সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন অথবা প্রসিডিউরাল ল। সাক্ষ্য আইনের মোট ধারা রয়েছে 167টি। আমরা প্রত্যেকটা ধারা আলোচনা করার চেষ্টা করব। 3টি ধারা কিন্তু বাতিল করা হয়েছে। এই 3টি ধারাগুলো হচ্ছে 2, 81, তারপর হচ্ছে 113, অর্থাৎ মোট 167টা ধারা ছিল, তার মধ্যে থেকে 3টি বাদ করা হয়েছে। তখন সেই 3টি ধারা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন আমরা বলবো 2, 81, 113। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সাক্ষ্য আইনে মোট কতটি ধারা রয়েছে, আপনাকে অবশ্যই বলতে হবে 167টি। আপনি কিন্তু 3টি বাদ দিতে পারবেন না, আপনাকে বলার সময় বলতে হবে 167টি ধারা সাক্ষ্য আইনে আছে, তবে 3টি বাদ গিয়েছে, সে 3টি হচ্ছে 2, 81 এবং 113। কিন্তু আমাদের প্রশ্ন যখন করে তখন আমাদের অবশ্যই 167টা বলতে হবে। এভাবে কিন্তু এমসিকিউ আসে। এমসিকিউতে অনেক সময় দেখা যায় 167 থেকে আপনাকে 3 বাদ দিয়ে দিল, আপনাকে বললো 164টি, তখন আপনি ভাববেন যে আমি যদি 3টা বাদ দিয়ে দিই তাহলে তো 164টা হয়, কিন্তু না, ওইভাবে ওটা দেখালে আমাদের তখন আনসারটা ভুল হবে। আমাদের আনসার অবশ্যই দেখাতে হবে 167টি সাক্ষ্য আইনে ধারা রয়েছে। সাক্ষ্য আইনে 3টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। প্রথম খণ্ড, আমরা যখন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়ব, সেটা হচ্ছে প্রথম খণ্ড। এই প্রথম খণ্ড ধারাগুলো হচ্ছে 1 থেকে 55 ধারা। 1 থেকে 55 ধারাতে বলা হচ্ছে কি প্রমাণ করতে হবে, সেটার সংজ্ঞা দেওয়া আছে, সেটার প্রাসঙ্গিক বিষয় দেওয়া আছে। আমরা বলতে পারি হোয়াট নিডস টু বি প্রুভেন, কি প্রমাণ করতে হবে। দ্বিতীয় যে খণ্ডটা আছে, সেই দ্বিতীয় খণ্ডতে আপনার অধ্যায় হচ্ছে 3য় থেকে 6ষ্ঠ অধ্যায় অবধি। এখানে ধারা হচ্ছে 56 থেকে 100। এখানের মধ্যে যে জিনিসগুলো আমরা জানবো সেটি হচ্ছে কিভাবে প্রমাণ করতে হবে, অর্থাৎ একটি অপরাধ হয়েছে সেটি কিভাবে প্রমাণ করতে হবে, সেটি কিভাবে অনুমান করতে পারে যে এই অপরাধটি ঘটেছে, সেটি হচ্ছে হাউ টু প্রুভ, কিভাবে আমি প্রমাণ করব। এখানে আলোচনা করা হয়েছে 56 থেকে 100 ধারার মধ্যে। তৃতীয় একটি খণ্ড রয়েছে, তৃতীয় খণ্ড তো হচ্ছে 7ম থেকে আপনার 11তম পর্যন্ত। এখানে 101 থেকে 167 পর্যন্ত। এইখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে কে কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে, অর্থাৎ কিভাবে এটা প্রমাণ করা যায়, প্রমাণের দায় অথবা প্রমাণের পদ্ধতিটা কি, অথবা কে প্রমাণ করবে, বার্ডেন অফ প্রুফ।
তাহলে আমরা বলতে পারি যে বার্ডেন অফ প্রুফ কত থেকে কত ধারাতে আলোচনা করা হয়েছে, তখন আমরা বলবো বার্ডেন অফ প্রুফ 101 থেকে 167 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমরা বলতে পারি হাউ টু প্রুভ, এটা কোথায় আলোচনা করা হয়েছে, তখন আমাদেরকে বলতে হবে 56 থেকে 100 মধ্যে আলোচনা করা হয়েছে। তারপর এইভাবে করে কিন্তু আমরা ধারাগুলো মনে রাখতে পারি, এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা ধারা সম্পর্কে জানার চেষ্টা করব। আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।